এখানে একটা ভালো একটা ক্লু দেওয়া আছে ইন্ট্রাভেনাস ড্রাগ অ্যাবিউজ। এটা দেখে কিন্তু আপনাকে বুঝতে হবে আসলে আপনার কোন দিকটাতে এখানে মানে কোশ্চেনটা করা হয়েছে। যেহেতু আমাদের কোশ্চেন এখানে একটা 20টা কোশ্চেন থাকে এবং 20টা কোশ্চেন আপনাকে উইদিন 3 আওয়ার্স এর মধ্যে আপনাকে শেষ করতে হবে। এই ধরনের একটা ফিমেল পেশেন্ট যার একটা অ্যাবর্শনের হিস্ট্রি আছে এবং তার 7 দিন আগে একটা ডিএনসি করা হয়েছে এবং এই পেশেন্টের 7 দিন পরে হাই গ্রেড ফিভার চিলসন রাইগর ডেভেলপ করেছে। পেশেন্টের প্লাটিলেট কাউন্ট কমে গিয়েছে, ডাব্লিউবিসি কাউন্ট বেড়ে গিয়েছে, পেশেন্টের ক্রিয়েটিনিন লেভেল বেড়ে গিয়েছে, তাহলে এটা আমাদেরকে ইন্ডিকেট করে আসলে এটা ডিআইসি। এই 3টা জিনিস প্রতিরোধ যদি করতে পারেন, এই 3টাই কিন্তু আসলে ম্যানেজমেন্ট। তাহলে আপনি এখানে লিখতে পারেন যেটা আমরা করতে পারি সেটা কন্ট্রোল অফ হাইপার টেনশন বাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টি হাইপারটেনসিভ, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে পেশেন্টের ট্রিটমেন্ট অফ ইউটিআই বাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক। আর আরেকটা খুব পপুলার, আমরা এটা সাধারণত স্যাররা খুব পছন্দ করেন, টলভ্যাপটন, যেটা হচ্ছে ভেসোপ্রেসিন V2 রিসিপ্টর অ্যান্টাগনিস্ট। আসসালামু আলাইকুম, সবাইকে মেডিকেল হায়ার স্টাডি গ্রুপে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডাক্তার শেখ মোহাম্মদ মনিরুজ্জামান। আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটালে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছি। আমি আজকে আপনাদেরকে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব কিভাবে আসলে আমাদের রিটেনের কোশ্চেন গুলা সাধারণত এসিকিউ এবং এসবি হিসাবে আসে সেই ব্যাপারে। আমরা যদি এই যে এই 2024-এর যে লাস্ট যে কোশ্চেনটা, এটা যদি আমরা দেখি এবার, মানে আমাদের আহ যে কোশ্চেনটা প্রথমে এসেছিল, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, আপনি যদি কোশ্চেনটা দেখেন, দেখেন, এ 25 years old man presented with fever, malaise, weight loss for last 2 months. He had a history of intravenous drug abuse. Examination reveals mild splenomegaly. আপনি যদি খেয়াল করে দেখেন যে এখানে একটা ভালো একটা ক্লু দেওয়া আছে ইন্ট্রাভেনাস ড্রাগ অ্যাবিউজ। এটা দেখে কিন্তু আপনাকে বুঝতে হবে আসলে আপনার কোন দিকটাতে এখানে মানে কোশ্চেনটা করা হয়েছে। আপনি যদি ডায়াগনোসিসটা ধরতে পারেন তাহলে দেখেন আপনি পরবর্তী কোশ্চেনগুলোর প্রত্যেকটার কিন্তু অ্যান্সার দিতে পারবেন এবং এখানে কিন্তু আপনি ফুল মার্কস পেয়ে যাবেন। তো এটা যদি আমরা দেখি তাহলে এটা কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে এটা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এর একটা ডায়াগনোসিস লাইনে কথা বলা আছে। এবং দেখেন পরবর্তী কোশ্চেনটাও আমাদের জন্য তখন সহজ হয়ে যায় যে রাইট ডাউন দ্য 4 সাইন ইউ উইল লুক ফর। আমরা যে 4টা সাইন ইম্পর্টেন্টলি আমরা দেখে থাকি সাধারণত স্প্লিন্টার হেমোরেজ আছে কিনা, অসলার নোড আছে কিনা, জেনুয়ে লিশন, ক্লাবিং, নেইল ফোন ইনফার্ক্ট, নিউ চেঞ্জিং অফ মার্মার অ্যান্ড রথ স্পট ইন ফান্ডোস্কোপিক এক্সামিনেশন। এগুলো সম্পর্কে আমরা কিন্তু তখন সহজেই কিন্তু লিখতে পারবো। যদি আপনার ডেভিডসনের সেই ছবিটা যদি আপনাদের মাথায় থাকে তাহলে দেখবেন যে ওখান থেকে আপনি একদম শুরু করে 4টা কেন অনেকগুলো সাইন আপনি এখান থেকে মনে করে লিখতে পারবেন। যেহেতু আমাদের কোশ্চেন এখানে একটা 20টা কোশ্চেন থাকে এবং 20টা কোশ্চেন আপনাকে উইদিন 3 আওয়ার্স এর মধ্যে আপনাকে শেষ করতে হবে, কাজে এখানে বাড়তি লেখার কোনো সুযোগ নেই। শুধুমাত্র 4টা বলেছে, 4টাই আপনাকে লিখবেন, 4টা ইম্পর্টেন্ট জিনিস আপনাকে লিখতে হবে। দ্বিতীয় কোশ্চেন যদি দেখেন আপনি, হুইচ সাইন ডু ইউ নিড টু সার্চ ইন ডেইলি ফলো ফর দিস টাইপ অফ পেশেন্ট। এখানে আপনি যদি গদবাঁধা অনেকগুলা কথা লিখেন তাহলে কিন্তু আসলে হবে না। এখানে আপনাকে স্পেসিফিক একটা সাইন, যেটা সাধারণত আমরা দেখে থাকি যে নিউ চেঞ্জিং মারমার, যে মারমারের প্যাটার্নটা কি চেঞ্জ হচ্ছে কিনা, এটাই হচ্ছে আমাদের ডেইলি ফলো আপ এর উদ্দেশ্য আসলে। পরবর্তী কোশ্চেন যদি দেখেন, হাউ ইউ আর গোয়িং টু ইনভেস্টিগেট দিস কেস অ্যান্ড মেনশন দ্য জাস্টিফিকেশন অফ ইনভেস্টিগেশন। আসলে আপনারা দেখেন যে মিড টার্মে যে কোশ্চেন গুলো করা হয় টু দি পয়েন্ট এবং অ্যান্সারটাও টু দি পয়েন্টে আপনাকে দিতে হবে। এবং আপনি যে ওয়ার্ড রিলেটেড কাজগুলো করেছেন আসলে এটার মাধ্যমে কিন্তু আপনি ভালোভাবে বুঝতে পারবেন যে এই ইনভেস্টিগেশন গুলোই আসলে আমাদের ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিসের জন্য দেওয়া দরকার। যেমন কি কি ইনভেস্টিগেশন আমরা করতে পারি, আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ ইএসআর এবং সিআরপি, ব্লাড কালচার, সেন্সিটিভিটি, ইকোকার্ডিওগ্রাম, ইসিজি, চেস্ট এক্সরে। এখন আপনি যদি জাস্টিফিকেশন দেখতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে এখানে ফাইন্ডিংস গুলো আপনাকে এখানে উল্লেখ করে দিতে হবে। যেমন কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ ইএসআর সিআরপি, সাধারণত কমপ্লিট ব্লাড কাউন্টে আমাদের এখানে পেশেন্টের লিকোসাইটোসিস থাকবে, নিউট্রোফিলিক লিকোসাইটোসিস, ইএসআর এবং সিআরপি এগুলো রেইজ থাকবে। আপনার ব্লাড কালচার যেটা করবেন, ব্লাড কালচার আপনি টিপিক্যাল অর্গানিজম পাবেন এবং ব্লাড কালচারটা শুধুমাত্র একটা ব্লাড কালচার করলে হবে না, মাল্টিপল সেট অফ ব্লাড কালচার অন ডিফারেন্ট টাইমস ফ্রম দি ডিফারেন্ট সাইট। এবং এটার কিন্তু একটা মেজর ক্রাইটেরিয়া আছে, আপনারা যদি দেখেন
যে মডিফাইড ডিউ ক্রাইটেরিয়া, তাহলে সেখান থেকে কিন্তু আপনারা ওখান থেকে ইন্টারফারেন্সটা এখানে লিখতে পারবেন যে টিপিক্যাল অর্গানিজম ফ্রম টু কালচার্স অ্যান্ড positive culture if the cultures are taken 12 hours apart, and positive blood culture persistent if the blood cultures are taken 1 hour apart for 3 sets. এবং এরপরে যদি আপনি ইকোকার্ডিওগ্রাম লিখেন, ইকোকার্ডিওগ্রামে সাধারণত এখানে দেখি যে কোনো নিউ ভেজিটেশন আছে কিনা, কোনো এইগুলোই আমরা সাধারণত দেখে থাকি। ইসিজি তে কোনো ধরনের কোনো কন্ডাকশন ডিফেক্ট, বিশেষ করে হচ্ছে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক বা সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক বা থার্ড ডিগ্রি হার্ট ব্লক, এই ধরনের কোনো কিছু আছে কিনা, চেস্ট এক্সরেতে কোনো কার্ডিওমেগালি আছে কিনা, এগুলো সাধারণত আমরা দেখে থাকি। এখানে মেন কথা হচ্ছে আমাদের জাস্ট ইনভেস্টিগেশন যেগুলো দিচ্ছি সেই ইনভেস্টিগেশন গুলো আমাকে মানে ইন্টারপ্রিটেশনটা লিখে দিতে হবে। দ্বিতীয় কোশ্চেনটা যদি দেখেন, a 35 years old female patient admitted to medicine department with shock. Her BP was 80 by 50 millimeter of mercury with oliguria for last 2 days. On query, her husband gave history of DNC 7 days back, followed by high grade fever with chills and rigor. On examination, there were petechial rash of whole body with swelling of the right leg. On investigation, uh, there was uh, total count was the 30,000 and platelet was 23,000 and the serum creatinine was 2.5. এখানে দেখেন একটা ইম্পর্টেন্ট ক্লু যেটা দেওয়া আছে, একটা ফিমেল পেশেন্ট কি নিয়ে আসছে, শকের প্রেজেন্টেশন নিয়ে আসছে, আর একটা কি সুন্দর হিস্ট্রি দেওয়া আছে, ডিএনসি, এটা 7 ডেজ একটা ব্যাক একটা হিস্ট্রি দেওয়া আছে। তাহলে এই ধরনের একটা ফিমেল পেশেন্ট যার একটা অ্যাবর্শনের হিস্ট্রি আছে এবং তার 7 দিন আগে একটা ডিএনসি করা হয়েছে, এবং এই পেশেন্টের 7 দিন পরে হাই গ্রেড ফিভার চিলসন রাইগর ডেভেলপ করেছে, পেশেন্টের প্লাটিলেট কাউন্ট কমে গিয়েছে, ডাব্লিউবিসি কাউন্ট বেড়ে গিয়েছে, পেশেন্টের ক্রিয়েটিনিন লেভেল বেড়ে গিয়েছে, তাহলে এটা আমাদেরকে ইন্ডিকেট করে আসলে এটা ডিআইসি, ডেজিমেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন। তাহলে এটার এখানে দেখেন এইবারই প্রথম, মানে স্কোরিং সিস্টেম নিয়ে সচরাচর কখনো কিন্তু কোশ্চেন আসতো না, কিন্তু দেখেন এইবার কিন্তু স্কোরিং সিস্টেম নিয়ে কোশ্চেন চলে আসছে, এবং স্কোরিং এর যে কম্পোনেন্ট গুলা কি কি আছে সেইগুলো সম্পর্কিত এখন কোশ্চেন আসা শুরু করেছে। কাজে ডেভিডসনের যে কোনো পার্ট আপনি আসলে বাদ দিতে পারবেন না, বিশেষ করে ডিজিজ পার্ট। ডেভিডসন এখানে আমরা পড়বো যেভাবে, সেটা হচ্ছে শুধুমাত্র ডিজিজ পার্টটুকু আমরা পড়বো। এখানে প্রথমে যে অ্যানাটমি, ফিজিওলজি, তারপর ইনভেস্টিগেশন, প্রতিটা চ্যাপ্টারের শুরুতে যেভাবে দেওয়া আছে, এইগুলো আসলে আমাদের পড়ার কোনোই দরকার নেই। আমরা শুধুমাত্র ডিজিজটা পড়বো। ডিজিজের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, ইনভেস্টিগেশন একটা লাইনও বাদ দেওয়া যাবে না, এবং হচ্ছে পেশেন্টের ম্যানেজমেন্ট পারপাজে যে যেই আমরা প্রসিডিউর গুলো করবো বা যে যে ওষুধগুলো আমরা লিখবো, সেইগুলোর কোনো লাইন আসলে বাদ দেওয়া যাবে না, এবং ইম্পর্টেন্ট যে কথাগুলো আছে সেই কথাগুলো এখানে নিতে হবে। আর বিশেষ করে যেই সমস্ত বিষয়ে আপনার স্কোরিং সিস্টেম আছে, যেমন এইবার এসেছে আইএসটিএইচ স্কোরিং সিস্টেম, এছাড়া আমাদের আরো কিছু বিষয় আছে, যেমন হচ্ছে আপনারা যদি দেখে থাকেন যে রিমাটোলজি চ্যাপ্টারে আমাদের এসিআর যে ইয়েগুলো আছে, রিমাটোর আর্থ্রাইটিসের যে আপনার হচ্ছে আমরা ইয়ে করি যেটা ক্রাইটেরিয়া যেটা করি, তারপর হচ্ছে আহ এছাড়া আরো কিছু এরকম ক্রাইটেরিয়া যেগুলো ইয়ে রয়েছে, যেমন হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে হ্যাজ ব্লিড, তারপর হচ্ছে চ্যাট ভার্সেস স্কোরিং, এই স্কোরিং সিস্টেম গুলো আমাদেরকে তখন এইগুলোর কম্পোনেন্ট গুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। কাজে আপনি বাদ দিতে পারবেন না কোনো কিছু, বিশেষ করে ইনভেস্টিগেশন এবং হচ্ছে ম্যানেজমেন্ট পারপাজে কোনো লাইন ডিজিজ প্রসেসের বাদ দেওয়ার আপনার এখানে অপশন নেই। তাহলে এখানে যদি দেখেন যে হোয়াট আর দি কম্পোনেন্টস অফ আইএসটিএইচ স্কোরিং সিস্টেম, এখানে আমাদের 4টা কম্পোনেন্ট রয়েছে। একটা হচ্ছে প্লাটিলেট কাউন্ট, প্রথমবিন টাইম, and D-dimer level and fibrinogen. Mention the blood component that can be used to treat her. এখানে আপনারা যদি ডিআইসি চ্যাপ্টারের ম্যানেজমেন্ট পোর্শনটা যদি যান, ম্যানেজমেন্ট পোর্শনের প্রতিটা লাইন থেকে কিন্তু এবার এই কোশ্চেনটা তুলে দিয়েছে। ওখানে কিন্তু খুব সুন্দরভাবে লেখা আছে আমরা কি কি ব্লাড কম্পোনেন্ট ইউজ করতে পারবো। ওখানে লেখা আছে আমরা প্লাটিলেট কনসেন্ট্রেশন দিতে পারবো পেশেন্টকে, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিতে পারবো, ক্রায়োপ্রিসিপিটেট দিতে পারবো। হাউ টু ট্রিট দি এস্টাবলিশড থ্রম্বোসিস ফর দিস পেশেন্ট, আমরা কোনো একটা পেশেন্টের থ্রম্বোসিস ডেভেলপ করে গিয়েছে, তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে ম্যানেজমেন্টের জন্য আমরা কোনটা স্পেসিফিক্যালি ব্যবহার করব, আনফ্র্যাকশনেটেড হেপারিন ব্যবহার করব নাকি লো মলিকুলার ওয়েট হেপারিন ব্যবহার করব,
একদম ক্লিন কাট ভাবে লেখা আছে যেই সমস্ত পেশেন্টের থ্রম্বোসিস থাকবে এবং যাদের ব্লিডিং রিস্ক অনেক বেশি থাকবে তাদের ক্ষেত্রে আমাদের আনফ্র্যাকশনেটেড হেপারিন ব্যবহার করতে হবে। সেই ক্ষেত্রে লো মলিকুলার ওয়েট হেপারিন ব্যবহার করা যাবে না। তাহলে এটার অ্যান্সারটা হবে আনফ্র্যাকশনেটেড হেপারিন। মেনশন দি রোল অফ অ্যান্টিফিব্রিনোলাইটিক থেরাপি ইন দিস পেশেন্ট। অ্যাকচুয়ালি ওখানে লাস্ট লাইন যেটা ডেভিডসনের আপনারা যদি ম্যানেজমেন্ট পোর্শনে দেখেন সেখানে লিখা একদম ক্লিন কাট ভাবে লেখা আছে দেয়ার ইজ নো রোল অফ অ্যান্টিফিব্রিনোলাইটিক থেরাপি ইন দিস টাইপ অফ কেস। কারণ ডিআইসি তে আমরা যদি প্যাথোফিজিওলজিটা দেখি সেখানে সাধারণত আমাদের যেটা হয় সেটা হচ্ছে আপনার কনজাম্পশন অফ অল দি ক্লটিং ফ্যাক্টরস এখানে ডেভেলপ করে এবং ওখানে আসলে ফিব্রিন মানে লাইসিস আসলে প্রিভেন্ট করার মতো ওখানে আপনার প্রিম্যাচুরলি হতে থাকে, যার ফলে আপনার সাধারণত এখানে অ্যান্টিফিব্রিনোলাইটিক থেরাপি যেটা ট্রানএক্সামিক অ্যাসিড দিয়ে আমরা করে থাকি সেটার কোনো রোল আসলে এখানে থাকে না। পরবর্তী কোশ্চেন যদি দেখেন, a 25 years old man presented to emergency department with a 2-day history of painful swollen left knee. He has also gave history of pain in the right ear for 10 days and was put on oral antibiotic. On examination, temperature is 39.5 degrees centigrade and the left knee was swollen, tender and slightly flexed and other systemic examination were unremarkable. তাহলে এখানে দেখেন আপনার ক্লু যেটা সেটা হচ্ছে আমাদের কি বলেছে এখানে পেইনফুল সোলেন লেফট নি, মাত্র 2 দিনের হিস্ট্রি মানে অ্যাকিউট অনসেট হিস্ট্রি। এবং একটা পেশেন্টের এখানে সুন্দর আরেকটা ক্লু দেওয়া আছে যে পেশেন্টের 10 দিন আগে তার রাইট ইয়ার ইনফেকশন ছিল। তাহলে এইখান থেকে একটা ইনফেকশন তার আসলে ডেজিমিনেশন হয়ে এখানে আসলে আমাদের ইন্ডিকেট করতেছে যে দিস ইজ এ ক্লিন কাট কেস অফ লেফট নি সেপটিক আর্থ্রাইটিস। তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার যেটা হবে হোয়াট ইজ দি মোস্ট লাইকলি ডায়াগনোসিস, এটা হবে আমাদের সেপটিক আর্থ্রাইটিস অফ দি লেফট নি। মেনশন 4 রিলিভেন্ট ইনভেস্টিগেশন উইথ ইন্টারপ্রিটেশন। তাহলে আপনারা ইনভেস্টিগেশন যখন আপনারা পড়বেন প্রতিটা ডিজিজের ক্ষেত্রে তখন অবশ্যই মাথায় রাখবেন যে প্রতিটা ইনভেস্টিগেশন আমি কেন দিচ্ছি এবং ইনভেস্টিগেশন ইন্টারপ্রিটেশন গুলা কি, এবং এটা আমাদের ক্লিনিক্যাল ক্লু গুলাতে আপনার কতটুকু আসলে মানে ডায়াগনোসিস পারপাজে আমাদের কাজ করবে বা ম্যানেজমেন্ট পারপাজে এটা কতটুকু হেল্পফুল হবে, আমাদের ক্লিনিক্যাল ডায়াগনোসিসের জন্য কতটুকু হেল্পফুল হবে, সেটা আসলে আমাদের চিন্তা ভাবনা করেই কিন্তু আসলে প্রতিটা কোশ্চেন আমাদেরকে পড়তে হবে, জানতে হবে। তাহলে দেখবেন যে আপনার প্রিপারেশনটা আরো সুন্দর কনক্রিট হবে এবং আপনি একটা ডিজিজের ইনভেস্টিগেশন যখন দিতে যাবেন তখন আপনার নিজের কাছে তখন খুব কনফিডেন্টলি আপনি কিন্তু দিতে পারবেন এই জিনিসগুলো। তাহলে এখানে 4টা ইনভেস্টিগেশন যদি আপনারা দেখেন তাহলে প্রথমে আমরা বলতে পারি যে কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ ইএসআর, এবং আরেকটা টেস্ট আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে সিআরপি করতে পারি, এখানে ব্লাড কালচার সেন্সিটিভিটি করতে পারি, জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেশন ফর কালচার সেন্সিটিভিটি, এবং লাস্টলি আমরা আরেকটা করতে পারি সেটা হচ্ছে এক্সরে নি। তাহলে এটা ইন্টারপ্রিটেশন যদি দেখেন যেহেতু এটা সেপটিক আর্থ্রাইটিস কাজে এখানে সিবিসি তে আমাদের সাধারণত লিকোসাই মানে নিউট্রোফিনিক লিকোসাইটোসিস থাকবে পেশেন্টের, অবশ্যই যেহেতু এটা ইনফ্লামেশন ইএসআর এবং সিআরপি দুইটাই রেইজ থাকবে। আর ব্লাড কালচারে সাধারণত আপনি টিপিক্যাল অর্গানিজম পেতে পারেন। সাধারণত কোন কোন অর্গানিজম দিয়ে আপনার এটা হয়ে থাকে, মোস্ট কমন অর্গানিজম যেটা সেটা হচ্ছে আমাদের স্ট্যাফোরিয়াস, এবং এছাড়া আমাদের আরো যেটা আছে স্ট্রেপ্টোকক্কাস আছে, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা আছে, এবং হচ্ছে পেশেন্টের হিমো মেনিঙ্গোকক্কাস যেগুলো আছে বা হচ্ছে আপনার গনোকক্কাল ইনফেকশন, এগুলো দিয়েও সাধারণত সেপটিক আর্থ্রাইটিস এরকম হয়ে থাকে। এবং কালচার সেন্সিটিভিটি করলে আপনি সেই ক্ষেত্রে একটা অর্গানিজম পাবেন এবং সেটার অনুসারে আপনি কোন অ্যান্টিবায়োটিকটা চুজ করবেন সেটা আপনি আসলে ধারণা করতে পারবেন। আর জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেশন করলে আপনি একদম ক্লিনিক্যালি ক্লিন কাট ভাবে এটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন। এবং এই জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেশন করে শুধুমাত্র যে কালচার সেন্সিটিভিটি যে করবেন সেটা নয়, এটার পাশাপাশি আপনাকে দিতে হবে যে এটা কি আসলে কোনো ক্রিস্টাল আছে কিনা এখানে। বিশেষ করে আমরা জানেন যে গাউট এবং সিডো গাউট, গাউটি আর্থ্রাইটিস গুলো কিন্তু সাধারণত এরকম অ্যাকিউট পেইন নিয়ে আসে। কাজে সেক্ষেত্রে আমাদের এটাও দিতে হবে যে তাহলে, এবং এক্সরে নি জয়েন্ট আমরা করব, এখানে নি জয়েন্ট করে দেখব যে এখানে কোনো জয়েন্ট ইরোশন আছে কিনা, তারপরে যে সফট টিস্যু সোয়েলিং আছে কিনা, এগুলো সাধারণত আমরা দেখে থাকি এখানে। আর পরবর্তী কোশ্চেন যদি দেখেন যে রাইট ডাউন দি ম্যানেজমেন্ট অপশন ফর দিস পেশেন্ট। তো এটা দেখেন যেহেতু একটা ক্লিন কাট ইনফেকশন রয়েছে তার মানে এই পেশেন্টের অবশ্যই আমাদের
ম্যানেজমেন্ট অপশন যদি আমরা ডেভিডসন থেকে দেখি তাহলে 4টা লাইনে আমরা এখানে ম্যানেজমেন্ট করব। পেশেন্টের আমরা আইভি চ্যানেল ওপেন করব এবং পেশেন্টকে ব্রড স্পেকট্রাম এখানে আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে, যেহেতু আমাদের এখানে টিপিক্যাল অর্গানিজম হচ্ছে স্ট্যাফ অরিয়াস, কাজে সেই ক্ষেত্রে আমরা এখানে আহ, যে অ্যান্টিবায়োটিকটা চুজ করব সেটা হচ্ছে ফ্লুক্লক্সাসিলিন। ফ্লুক্লক্সাসিলিন আমরা 2 গ্রাম করে আমরা কিউডিএস ডোজে অথবা হচ্ছে 6 আওয়ারলি করে সাধারণত দিয়ে থাকি। অ্যাপ্রোপ্রিয়েট একটা অ্যানালজেসিক তাকে দিতে হবে এবং জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেশন এটা ডেইলি করতে হবে টু টোটাল ড্রাইনেস। এটা সাধারণত 1 to 3 টাইমস পার ডে আমরা করি, একবার টোটাল ড্রাইনেস পর্যন্ত এটা করতে হবে। এবং যদি কোনো কারণে এই জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেশন যদি আমরা হোয়াইট বোন নিডল দিয়ে করতে না পারি তাহলে সেক্ষেত্রে আর্থ্রোস্কোপিক আমরা ড্রেনেজ করব। এবং পেশেন্টের অবশ্যই এই একটা ফিজিওথেরাপির ব্যবস্থা করতে হবে। তাহলে এরকম 4টা আমরা আসলে ট্রিটমেন্ট অপশন এভাবে সেপটিক আর্থ্রাইটিসের ক্ষেত্রে রাখতে পারি। পরবর্তী কোশ্চেন, a 25 years old man presented in the emergency department with complaining of suddenly developed breathlessness, swelling and flushing of his lips, face and abdominal pain while eating in a restaurant. Patient was found having dyspnea with pulse 120 beats per minute and BP was 80/60 millimeter of mercury. তাহলে আপনারা দেখেন এখানে একটা পেশেন্ট রেস্টুরেন্টে গিয়েছে, খাওয়ার সময় তার কিছু একটা হয়েছে যার কারণে তার কি হলো, হঠাৎ করে তার শ্বাসকষ্ট শুরু হয়ে গেল, তার মুখ ফুলে গেল, তার লিপ গুলো ফুলে গেল এবং হচ্ছে পেশেন্ট অ্যাবডোমিনাল পেইন এবং পেশেন্ট শকে চলে যাচ্ছে। তাহলে এটা আমরা ধারণা করতে পারছি যে নিশ্চয়ই কোনো একটা অ্যানাফাইলেক্সিস হয়েছে এবং এই অ্যানাফাইলেক্সিস এর কারণে পেশেন্ট শকে চলে যাচ্ছে। তাহলে এখানে দেখেন তার আপনার জন্য খুব সহজ হয়ে যায়, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস। কাজে এখানে যদি আপনি অ্যানাফাইলেক্সিস লিখেন তাহলে কিন্তু আপনার ডায়াগনোসিসটা আসলে হলো না। এখানে আপনাদেরকে লিখতে হবে একেবারে অ্যানাফাইলেকটিক শক। এবং আপনারা দেখবেন যে আসলে আপনার ডায়াগনোসিস মানে অ্যাপ্রোপ্রিয়েটলি লিখতে পারাটাও এটাও কিন্তু আপনার আসলে একটা মার্ক ক্যারি করে। এখানে দেখবেন যে প্রতিটা এই প্রথম প্রশ্নগুলোতে সাধারণত 2 মার্কস করে থাকে। আপনি যদি পার্শিয়াল ডায়াগনোসিস লিখতে পারেন আপনাকে 1 দেওয়া হবে, আপনি যদি কমপ্লিট ডায়াগনোসিস একদম কারেক্টলি লিখতে পারেন আপনি এখানে কিন্তু ফুল মার্কস ক্যারি করতে পারবেন। আচ্ছা, তার পরবর্তী দেখি আমরা, মেনশন 2 ব্লাড টেস্ট টু কনফার্ম দি ডায়াগনোসিস। তো এখানে আমরা সাধারণত যেটা জেনে থাকি যে অ্যানাফাইলেক্সিসে যেটা হয় সেটা হচ্ছে আমাদের মাস্ট সেল ডিগ্রানুলেশন হয়, ওখান থেকে আমাদের হিস্টামিন এবং ট্রিপটেস এইগুলো সাধারণত রিলিজ হয়ে আমাদের সাধারণত এইগুলোই হচ্ছে আমাদের ভেসো ডাইলেটেশন করে, ব্রঙ্কো কনস্ট্রিকশন করে, যার ফলে সাধারণত কিন্তু আমাদের এই সিমটম গুলো হয়ে থাকে। তাহলে এই পেশেন্টের আমরা 2টা ইনভেস্টিগেশন যদি লিখতে চাই তাহলে প্রথমত এটা আমাদের লিখতে হবে যে সেরাম মাসেল ট্রিপটেস লেভেল আমরা একটা দেখতে চাই, সেরাম ইমিউনোগ্লোবুলিন ই লেভেল আমরা দেখতে চাই। এছাড়া আপনি সাথে পাশাপাশি লিখতে পারেন টোটাল সার্কুলেটিং ইউসিনোফিল কাউন্ট, এটাও লিখতে পারেন, কিন্তু এটাতে লিখলে আসলে খুব মানে বেশি মানে ওই দুটা লিখলে যেরকম বেশি মার্কস পাবেন এটা লিখলে হয়তো বা একটু কম মার্কস পাবেন আর কি। Mention 2 important medication with their mechanism of action used in immediate management of this patient. কাজে এখানে ইমিডিয়েট ম্যানেজমেন্ট পেশেন্টের লাইফ সেভিং পারপাজে আমার কোন 2টা জিনিস আমার এখানে গুরুত্বপূর্ণ আপনারা যদি দেখেন তাহলে সেই ক্ষেত্রে এখানে দেখেন পেশেন্ট শকের মধ্যে আছে, পেশেন্টের ব্রঙ্কোস্প্যাজম আছে, পেশেন্ট তার হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে অনেক বেশি পরিমাণে, কাজে এইগুলোকে রিভার্স করতে হবে। তাহলে এই রিভার্স করার জন্য আমার ইমিডিয়েট যে 2টা ড্রাগ আমরা ইউজ করতে পারি সেটা হচ্ছে ইন্ট্রামাসকুলার রুটে আমরা অ্যাড্রেনালিন দিতে পারি 1:1000 ডাইলুশন, এই রেটে আমরা দিতে পারি। এটা সাধারণত কতটুকু আমরা দিয়ে থাকি, 0.3 থেকে 0.5 মিলিগ্রাম, সাধারণত 0.3 থেকে 0.5 ml এটা আমরা আইএম দিয়ে থাকি পেশেন্টকে। এবং আরেকটা যেটা ইম্পর্টেন্ট ড্রাগ দিয়ে থাকি সেটা হচ্ছে হাইড্রোকর্টিসন 200 মিলিগ্রাম। এই 2টা ড্রাগ আসলে কিভাবে কাজ করে আপনারা জানেন যে আমাদের অ্যাড্রেনালিন যেটা আছে সেটা হচ্ছে আমাদের পেশেন্টের যেটা মানে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি যেগুলো কমে গিয়েছে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিটাকে বাড়ায় দিবে, পেশেন্টের হচ্ছে ব্রঙ্কো কনস্ট্রিকশন যেটা আছে সেটাকে ব্রঙ্কো করবে, ডাইলেটেশন করবে। আর পেশেন্টের যেই ভেসো ডাইলেটেশন ছিল সে ভেসো ডাইলেটেশনটাকে সে ভেসো কনস্ট্রিকশন করবে, যার ফলে পেশেন্টের কিন্তু বিপিটা হাই হবে এবং তার কিন্তু রেসপিরেটরি যে ডিস্ট্রেসটা ছিল সেটা কিন্তু কমে গেল। আর আমরা হাইড্রোকর্টিসন কি করবে,
হাইড্রোকর্টিসন এটা হচ্ছে আমাদের দুইটা রোল এখানে আছে, একটা হচ্ছে ইনফ্ল্যামেটরি, এটা হচ্ছে একটা অ্যান্টি ইনফ্লামেশন, যেটা হচ্ছে সেই ইনফ্লামেশনটাকে কমিয়ে দিবে কিভাবে, পেশেন্ট হচ্ছে মানে আমাদের যে সাইটোকাইন গুলো রিলিজ হয় সেই সাইটোকাইন রিলিজ গুলাকে সে কমাই দিবে, যার ফলে কিন্তু আমাদের এই সাইটোকাইন রিলিজ যেগুলো হয়ে আমাদের যে ক্যাটাস্ট্রফিক যে ইনফ্লামেশন হয়ে যেই সিমটম গুলো ছিল সেগুলো কিন্তু আসলে এখান থেকে রিভার্স হয়ে গেল। আর এছাড়াও আমরা আরেকটা ড্রাগ যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ইন্টারফেরাস রুটে আমাদের ক্লোরফেনিরামিন। এটা ইন্টারভেনাস রুটে যদি দেওয়া হয় তাহলে খুব স্লোলি দিতে হবে, আদারওয়াইজ এটা আমরা আইএম দিয়ে দিতে পারি পেশেন্টকে। এটা এই ক্লোরফেনিরামিন এটা অ্যান্টিহিস্টামিন ড্রাগ, এটা সাধারণত হচ্ছে মাসেল যে ডিগ্রানুলেশন যেটা হয় সেটাকে প্রিভেন্ট করবে এখানে। পরবর্তী কোশ্চেন আপনারা দেখেন, এ 25 years old man presented with high colored scanty micturition and burning sensation for last 3 days. He has also complained of same episodes for 2 times in last 1 year. On examination, his BP was 150 by 100 millimeter of mercury. An abdominal examination showed hepatomegaly and palpable kidney. কাজে এখানে দেখেন একটা সুন্দর ক্লু দেওয়া আছে আপনার, পেশেন্টের পালপেবল কিডনি এবং একই সাথে পেশেন্টের লিভার ইজ অলসো পালপেবল, পেশেন্টের ব্লাড প্রেশার হাই এবং হচ্ছে পেশেন্টের আহ এখানে একটা ইউটিআর একটা ফিচার দেওয়া আছে। তার মানে এখান থেকে আপনারা খুব ভালোভাবে অ্যাসার্টেন করতে পারছেন যে পেশেন্টের এখানে যেটা হতে পারে সেটা হচ্ছে এটা পলিসিস্টিক কিডনি ডিজিজ, অ্যাডাল্ট অনসেট পলিসিস্টিক কিডনি ডিজিজ। কাজে এই আপনি যদি ডায়াগনোসিস ধরতে পারেন তাহলে দেখেন পরবর্তী কোশ্চেন গুলা কিন্তু অ্যান্সার করা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে, যে রাইট টু ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন টু রিচ দি ডায়াগনোসিস। কাজে একটা ইনভেস্টিগেশন এটা তো আমরা সাধারণত সবসময় লিখেই থাকি, যেটা আল্ট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন। এটা করলেই কিন্তু আপনি আসলে দেখতে পারবেন যে কিডনির সাইজ কেমন আছে, ওখানে কোনো পলিসিস্টিক চেঞ্জ আছে কিনা, লিভারের সাইজ কেমন আছে, ওখানে কোনো পলিসিস্টিক লিভার চেঞ্জ আছে কিনা। এই জিনিসগুলো কিন্তু আপনি ওখান থেকে আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে বুঝতে পারবেন। আরেকটা ইনভেস্টিগেশন যদি আপনি বলেন, যেহেতু এখানে ইউটিআর একটা ফিচার দিয়ে দিয়েছে, কাজে আপনি এখানে ইউরিন আরএমই উইথ ইউরিন কালচার সেনসিটিভিটি এটাও করতে পারেন। আর যেহেতু এর একটা অ্যাডাল্ট অনসেট অটোজোমাল ডমিনেন্ট এটা আমাদের পলিসিস্টিক কিডনি ডিজিজ, সেই ক্ষেত্রে আপনি জেনেটিক টেস্ট এখানে লিখতে পারেন, অথবা আপনি এমআরআই অফ অ্যাবডোমেন যদি করেন সেটাও আপনি ভালোভাবে লিখতে পারবেন। সবগুলো অ্যান্সারই আসলে কারেক্ট। আউটলাইন দি থ্রি ম্যানেজমেন্ট অপশন। কাজে এখানে দেখেন যে আপনার দুইটা জিনিস কিন্তু আছে, একটা হচ্ছে ইউটিআই আছে, একটা কিন্তু বিপি হাই, আর একটা হচ্ছে পেশেন্টের পলিসিস্টিক কিডনি চেঞ্জ, মানে কিডনির ভলিউম অনেক বেশি। কাজে এই তিনটা আপনি যদি এখানে দেখেন যে এখানে এই তিনটা জিনিস প্রতিরোধ যদি করতে পারেন, এই তিনটাই কিন্তু আসলে ম্যানেজমেন্ট। তাহলে আপনি এখানে লিখতে পারেন যেটা আমরা করতে পারি সেটা কন্ট্রোল অফ হাইপার টেনশন বাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টি হাইপারটেনসিভ, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে পেশেন্টের ট্রিটমেন্ট অফ ইউটিআই বাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক। আর আরেকটা খুব পপুলার, আমরা এটা সাধারণত স্যাররা খুব পছন্দ করেন, টলভ্যাপটন, যেটা হচ্ছে ভেসোপ্রেসিন V2 রিসিপ্টর অ্যান্টাগনিস্ট। এই ড্রাগটা মানে যদিও কোনো ব্যয়বহুল ড্রাগ, কিন্তু এটা আসলে মানে পলিসিস্টিক কিডনি ডিজিজ এখন এটা খুব বেশি ইউজ করা হচ্ছে এবং এটা স্যারদের খুব চর্চা আর কি, এটা স্যাররা খুব পছন্দ করেন। আপাতত আমরা এই 5টা কোশ্চেন নিয়ে আমরা আসলে আলোচনা করছি। আর লাস্ট কোশ্চেন আপনারা দেখেন যেটা, সেটা হচ্ছে মেনশন দি রিস্ক ফ্যাক্টর ফর দি প্রোগ্রেশন। এখানে আসলে আমরা কি কি রিস্ক ফ্যাক্টর এখানে দেখতে পারি, আসলে কি কি হতে পারে, যেমন এখানে মেল সেক্স, হাইপারটেনশন, প্রোটিনিউরিয়া এবং তার কোনো ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা। আপনি এইগুলো যদি লিখেন তাহলে আপনার মোটামুটি কিন্তু এখানে আসলে মার্কস চলে আসে। তো আপনারা যদি দেখেন যে রিটেনের কোশ্চেনটা আসলে যদি দেখেন, মানে এটার সাথে আপনার জলিল স্যারের যে অসপি বইটা যদি আছে, এটা যদি আপনি ভালোভাবে পড়াশোনা শুরু করেন এবং হচ্ছে ডেভিডসন রিলেটেড বিশেষ করে ডিজিজের ইনভেস্টিগেশন এবং ডিজিজের যে ম্যানেজমেন্ট গুলো আছে, এইগুলোর প্রতিটা লাইন যদি আপনি ভালোভাবে দাগিয়ে যদি পড়েন, তাহলেই কিন্তু আপনার প্রিপারেশন নেওয়াটা খুব সহজ এবং পরীক্ষায় প্রতিটা কোশ্চেন কিন্তু আপনি এখান থেকে কমন পাবেন। মানে এটা আপনার এসবি এর জন্যও যেরকম সত্য, এবং এটা কিন্তু আপনার এসসিকিউ এর জন্যও কিন্তু একইভাবে প্রযোজ্য। কাজে আপনার প্রিপারেশনটাকে আরো কনক্রিট
এবং সুন্দরতর করে দেওয়ার জন্য আসলে আমাদের মেডিকেল হায়ার স্টাডিজ আপনাদের সাথেই আছে। আমরা মেন্টর যারা আছি আমরা খুবই চেষ্টা করব আপনাদেরকে সেভাবে পড়াশোনা করার জন্য। আমরা একটু এবার একটু এসবিএ সম্পর্কে একটু দেখি, আপনাদের একটু দেখাই। সেটা হচ্ছে এইবারের কোশ্চেন যেটাতে ছিল আপনার এই জানুয়ারিতে আপনার যে কোশ্চেন গুলো ছিল সেটা যদি আপনারা দেখেন যে এসবিএ তে যে এগুলা ছিল আসলে আপনার একটা পেশেন্টের বলা আছে একটা 40 years old a male patient came to you with the complaints of headache, lassitude, and the patient looks plethoric and eye was congested, and patient had on examination patient had huge splenomegaly. Now, what is the most appropriate investigation you will do for diagnosis purpose? তাহলে এখানে দেখেন আপনার কিন্তু একটা পলিসাইথেমিয়া রুব্রা ভেরার একটা সিনারিও দিয়ে দেওয়া হলো এবং আপনাকে এই আপনি যদি পলিসাইথেমিয়া রুব্রা ভেরা এটা যদি আপনি ক্লিনিক্যাল সিনারিওটা যদি ধরতে পারেন তাহলেই কেবল কিন্তু আপনি অ্যান্সারটা আসলে মানে কারেক্টলি এখানে দাগাতে পারবেন যে এটা জ্যাক2 মিউটেশন এটা অ্যান্সার হবে। আরেকটা কোশ্চেন দেখেন আপনার এখানে পেশেন্টের a patient is having hemoptysis and cough, and patient is also having a confusion and after repeated vomiting. So what is the responsible hormone here? মানে কোন জিনিসটার কারণে আসলে আপনার এখানে এই সিনারিও গুলো আসলে হলো, তাহলে সেটা কিন্তু আপনি এখানে যদি আপনি ধরতে পারেন যে আসলে এটা একটা লাং কার্সিনোমা হয়েছে, এমন একটা স্মল সেল লাং কার্সিনোমা একটা প্যারানিওপ্লাস্টিক ফিচার হচ্ছে আপনার সিনড্রোম অফ এডিএস সিক্রেশন। কাজে সেটা যদি আপনি ধরতে পারেন তাহলেই কিন্তু আপনি আসলে অ্যান্সারটা এখানে করতে পারবেন যেটা ভেসোপ্রেসিন। আরেকটা কোশ্চেন দেখেন আপনার ফিচার অফ সোরিয়াসিস ইন এ পেশেন্ট উইথ বাইপোলার ডিসঅর্ডার টেকিং মাল্টিপল ড্রাগস। তাহলে আমরা কিন্তু আসলে স্কিনের চ্যাপ্টারে আমরা পড়েছিলাম যে সোরিয়াসিসের কিছু আপনার হচ্ছে অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর বা কিছু ড্রাগ রয়েছে, সাধারণত কি কি রয়েছে যেমন বা রিবাউন্ড ফেনোমেনন সাধারণত কি কি করে থাকে, যেমন হচ্ছে স্টেরয়েড করে থাকে, লিথিয়াম করে থাকে, বিটা ব্লকার, এই ওষুধগুলা করে থাকে। কাজে এখানে দেখেন এখানে সরাসরি একটা সুন্দরভাবে ক্লু দেওয়াই আছে যে পেশেন্টের একটা বাইপোলার মুড ডিসঅর্ডারের পেশেন্ট, তার মানে একটা মুড স্ট্যাবিলাইজার ইউজ করা হয়েছে। মোস্ট কমন মুড স্ট্যাবিলাইজার আমরা সাধারণত যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে লিথিয়াম। কাজে এখানে আপনার এই পেশেন্টের লিথিয়াম ইউজ করা হয়েছে যার ফলে কিন্তু আসলে তার সোরিয়াসিসের ফিচার গুলো তার স্কিনের চেঞ্জ গুলো আসছে আর কি। আরেকটা পেশেন্ট আসছে আপনার এ পেশেন্ট 35 years old, patient presented with high grade fever and lymphadenopathy. On examination of abdominal examination there was a splenomegaly and the patient color is changing the dark color. What is the most sensitive investigation here? তাহলে আপনারা যদি এখানে দেখেন যে ক্লু হচ্ছে আমাদের এখানে পেশেন্টের ফিভার আছে, লিম্ফোডেনোপ্যাথি আছে, স্প্লিনোমেগালি আছে এবং প্রোগ্রেসিভলি পেশেন্টের স্কিন কালার ডার্ক হচ্ছে। তার মানে এটা বুঝতে হবে যে পেশেন্টের আরেকটা ক্লু যদি দেওয়া থাকে যে পেশেন্টের একটা এন্ডেমিক জোন লাইক হচ্ছে পেশেন্ট হচ্ছে নেত্রকোনা বা ময়মনসিংহ বা হচ্ছে ভালুকা বা গাজীপুর থেকে আছে, তাহলে কিন্তু আপনি এখান থেকে বুঝতে পারবেন যে এটা কালাজ্বরের পেশেন্ট। কাজে সেই ক্ষেত্রে আপনার এটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেন্সিটিভ ইনভেস্টিগেশন যেটা হবে সেটা হচ্ছে RK39। পরবর্তী কোশ্চেন, হুইচ ওয়ান ইজ দি মোস্ট কমন টাইপ অফ ড্রাগ ইনডিউসড লিভার ইনজুরি? আমাদের যে ড্রাগ গুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি সেটার ফলে আমাদের কোন মানে লিভার ইনজুরিটা আসলে বেশি এখানে হয়ে থাকে। কাজে এটা জানেন যে মোস্ট অফ দি ড্রাগস আমাদের কিন্তু আসলে এখানে হেপাটাইটিস যেটা করে থাকে সেটা হচ্ছে বা লিভার ইনজুরি করে থাকে সেটা কোলেস্ট্যাটিক চেঞ্জ করে থাকে আসলে। A patient is having unprotected sex and having a painless lymphadenopathy and painless ulcer over the penile shaft or over the penile area. So এটার ডায়াগনোসিস কি আসলে? তাহলে এটা আসলে বুঝতে পারছি যে এটা পেশেন্টের যেহেতু এখানে পেইনলেস আছে তার মানে এটা সিফিলিস, পেইনলেস শ্যাঙ্কার। আরেকটা পেশেন্টের দেওয়া আছে যে পেশেন্ট উইথ জেনারেলাইজ সোয়েলিং অফ দি বডি ইজ হ্যাভিং some stigmatas of chronic liver disease and the patient had symptoms of hematemesis and EVL was done. And now what is the secondary prophylaxis to be given in this case?
তাহলে আপনার সাধারণত আমরা জেনে থাকি যে আমাদের প্রোফাইলিক্সিসে সাধারণত আমরা দুইটা জিনিসই তো ব্যবহার করি, একটা হচ্ছে ড্রাগ আর একটা হচ্ছে আমাদের সাধারণত যেটা আমরা এন্ডোস্কোপিক ব্যান্ড লাইগেশন বা হচ্ছে স্ক্লেরোথেরাপি করে থাকি। কাজে এখানে সেকেন্ডারি প্রোফাইলেক্সিসে আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট যেটা সেটা হচ্ছে আমাদের ড্রাগ নন সিলেক্টিভ, যেটা আমাদের ব্যবহার করে থাকি, বিটা ব্লকার যেটা ব্যবহার করে থাকি সেটা প্রোপ্রানোলল। এছাড়া ন্যাডোলল ওষুধটাও ব্যবহার করা হয়। যদি অপশন থাকে প্রোপ্রানোলল তাহলে এটাকে আসলে আপনার টিক মার্ক দিতে হবে বা আপনাকে গোল্লা ভরাট করতে হবে এটা। আচ্ছা, একটা পেশেন্টের সেপটিক শক, a patient is having some features of septic shock, like patient is uh, তার হচ্ছে একটা সিনারিও দেওয়া থাকবে, একটা হাই গ্রেড ফিভার ছিল পেশেন্টের এবং হচ্ছে পেশেন্ট হঠাৎ করে তার একটা আনকনসিয়াসনেস ডেভেলপ করেছে এবং হচ্ছে পেশেন্টের বিপি কনসিস্টেন্টলি তার হচ্ছে বিপি ওয়াজ ফাউন্ড টু বি হাইপোটেনসিভ। কাজে এই ধরনের পেশেন্টের আসলে মানে আমাদের এটাকে আমরা কি সেপটিক শক বলবো কি বলবো না? তাহলে বললে আমরা কোন প্যারামিটারের এগেনস্ট এটা বলতে পারবো? তাহলে আপনারা দেখেন যে অ্যাকিউট মেডিসিনে যদি সেপটিক শকের আপনার যে বক্সটা আছে ওখানে তো প্রথমে দেওয়া আছে সেপসিসের ক্রাইটেরিয়া, তারপরের ইয়েতেই কিন্তু দেওয়া আছে যে আপনার দুইটা হচ্ছে আপনার সেপটিক শকের ক্রাইটেরিয়া, যেমন হচ্ছে পারসিস্টেন্ট হাইপোটেনশন that to be requires vasopressin to maintain the mean arterial pressure more than 65 millimeter of mercury. তাহলে এখানে persistent hypotension এবং হাই ল্যাকটেট লেভেল মোর দেন 2 মিলিমোল পার লিটার। কাজে এখানে আপনার সেপটিক শকের যে ক্রাইটেরিয়া কোনটা, জাস্ট ওইখানে ক্রাইটেরিয়াটা এখানে অ্যান্সারটা করতে হবে। একটা পেশেন্ট আছে আপনার তার হেডেক নিয়ে এসেছে এবং তার হচ্ছে পেশেন্টের প্রোগনাথিজম রয়েছে এবং patient is not interested to do the surgery. So what is the next appropriate management for this patient? তার মানে আপনি এখানে বুঝতে পারলেন যে পেশেন্টের প্রোগনাথিজম রয়েছে, হেডেক রয়েছে, তার মানে এটা পেশেন্ট হয়তো বা এটা অ্যাক্রোমেগালি। তাহলে পেশেন্ট সার্জারি করতে চাচ্ছে না, তার মানে হচ্ছে এটা আমাদের কোনো একটা মেডিকেশন দিতে হবে। কাজে সাধারণত মেডিকেশন আমরা কোন সোমাটোস্ট্যাটিন যে অ্যানালগ গুলা যেগুলো আছে সেগুলো আমরা সাধারণত এখানে ব্যবহার করি, অক্ট্রিওটাইড। আরেকটা পেশেন্টের ফিচার অফ ডার্মাটাইটিস লাইক হেলিওট্রপ র্যাশ রয়েছে, গট্রন প্যাপিউল রয়েছে এবং পেশেন্টের প্রক্সিমাল মায়োপ্যাথি রয়েছে। সো আপনি এই পেশেন্টের ক্ষেত্রে কোন মানে মানে কি সার্চ করবেন আসলে? মানে এটা কিন্তু সার্চ দেওয়ার একটা কমন একটা মানে পছন্দের একটা প্রশ্ন। যেমন একটা পেশেন্টের ফিচার অফ ডার্মাটোমায়োসাইটিস বা পলিমায়োসাইটিস রয়েছে, তাহলে এই পেশেন্টের মানে এই ফিচার অফ ডার্মাটোসাইটিস, পলিমায়োসাইটিস এগুলো কি মানে নিজেই একটা এস্টাবলিশ ডিজিজ নাকি এটা কি আসলে কোনো প্যারানিওপ্লাস্টিক ফিচার অফ এনি ম্যালিগনেন্সি? আপনি কি করবেন এটা? তো এটার অ্যান্সারটা আসলে আমরা ওভাবেই চাই, আসলে স্যাররাও চায় এভাবে যে আমরা উইল সার্চ ফর দি ম্যালিগনেন্সি, বিশেষ করে হচ্ছে কোনো লাং ম্যালিগনেন্সি রয়েছে কিনা বা হচ্ছে কোনো পেশেন্ট অ্যাবডোমিনাল কোনো ম্যালিগনেন্সি রয়েছে কিনা সেগুলো সাধারণত আমরা সার্চ করে থাকি। তাহলে আপনারা যদি দেখেন যে প্রতিটা এসবিএ এবং হচ্ছে এসিকিউ কোশ্চেন এগুলো যদি ভালোভাবে অ্যানালাইসিস যদি আপনি করে দেখেন যে কমন কিছু টপিক গুলো থেকেই কিন্তু ঘুরে ফিরে বারবার কোশ্চেন গুলো আসতেছে এবং দেখা যাচ্ছে যে আপনার যেইগুলোই আমরা সাধারণত পড়ে থাকি হয়তোবা আমরা চর্চাটা ভালোভাবে ওভাবে করি না বিধায় কিন্তু আমাদের অনেক কিছু আসলে আমাদের মনে থাকে না বা হচ্ছে সেটাকে আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি গুছিয়ে করতে পারি না। কাজে মেডিকেল হায়ার স্টাডিজ এখানে আমরা যারা মেন্টররা থাকবো বা হচ্ছে এখানে যারা আপনাদের ক্লাস নিবেন বা আপনাদেরকে সেভাবেই আপনাদেরকে তৈরি করা হবে, সেভাবে আপনাদেরকে বিল্ড আপ করা হবে যে প্রতিটা কোশ্চেনের অ্যান্সার আপনারা কিভাবে লিখবেন, টু দি পয়েন্ট কিভাবে লেখা যায় এবং কোশ্চেন গুলো কিভাবে আসতে পারে এবং কোন লাইনগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট সেইগুলো সম্পর্কে আপনাদের খুব ভালোভাবে বিস্তারিতভাবে আলোকপাত করা হবে। আশা করি মেডিকেল হায়ার স্টাডিজ এর সাথে থাকলে আপনারা সবাই উপকৃত হবেন। ধন্যবাদ।